প্লিজ আকাশ, তুমি যে করেই হোক আমাদের সবাইকে বাঁচাও। বাহ, আজকে বাঁচানোর কথা বলছো, অথচ সে তুমি আমাকে সব সময় বিপদের মুখে ফেলার সব সময় চেষ্টা করো। দেখো, এই লড়াই এখন আমার আর তোমার নয়, এই লড়াই এখন পুরো প্লেনের যাত্রীদের সুরক্ষার জন্য। ঠিক বলেছ, একজন পাইলট হিসাবে ওদের বাঁচানো আমার দায়িত্ব। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি সব সময় আমার থেকে দূরে থাকবে, কারণ বাক্য খারাপ যে তোমার মতো মেয়েকে আমার সাথে একই প্লেনে পাঠিয়েছে। ওই, তুই নিজেকে কি ভাবিস বলতো? তুই কি ভেবেছিস তোকে আমি এত তাড়াতাড়ি মাফ করে দিব? তা কখনোই হবে না। ভুলে যেও না, আমি তোমার সিনিয়র, তাই সম্মান দিয়ে কথা বলো। ওই, তোমরা কি শুরু করলে? একদিকে প্ল্যান হাইজ্যাক হয়েছে আর তুই কিছু না করে তোরা দুজনেই ঝগড়ায় ব্যস্ত। তাই জানিস না, ওই মেয়েটা ওই হাইজেগারের থেকেও ভয়ঙ্কর। তোরা কি দুজন দুজনকে আগে থেকেই চিনিস? হ্যাঁ চিনি তো, সে 7 বছর থেকে। কি 7 বছর ধরে? তাহলে তো খুবই ইন্টারেস্টিং হবে। তাহলে আমাকে একটু কাহিনী শোনা না প্লিজ। ওই রাশেদের বাচ্চা, এখানে প্লেন হাইজ্যাক হয়েছে আর তোর কাহিনী শুনতে ইচ্ছে হচ্ছে? না, আসলে 7 বছর আকাশ স্যার কী করেছিলেন ওনার সাথে, এই কয়েক মিনিটেই উনি কেমন তা বুঝতে পেরেছি। ওদের চেঁচামেচি শব্দ শুনে প্লেনের ভেতর থেকে রানা বের হয়ে আসে পাইলট রুমে। এই তোরা চুপ করবি? তোরা কি ভেবেছিস এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে চালাকি করে বেঁচে যাবি? তা কিন্তু হবে না, মনে রাখবি। ঠিকই বলেছেন, এই ছেলেটার জন্য আমি জীবনে কখনো ফার্স্ট হতে পারিনি। সত্যি আকাশ স্যার, আপনাদের এই 7 বছরের কিছু কাহিনী বলুন। এমনিতে এদের জন্য আমরা কিছু করতে পারবো না, তাই এই বোরিং নাক থেকে বলতে থাকেন। এই তোরা কিসের কাহিনী কথা বলছিস? ওদের দুজনেই তো ঝগড়া লেগেছে, তাই ওরা নাকি পূর্ব পরিচিত। তাই বললাম ওদের মধ্যে কিভাবে টম অ্যান্ড জেরি সম্ভব তা জানতে চেয়েছি। ও, যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো ভালোই হলো। ওই পাইলট, তুই তাহলে বলতে থাক, কি বলবো? কিভাবে তোদের মধ্যে এই টম অ্যান্ড জেরি সম্পর্ক তৈরি হলো। তাহলে শুনুন, সময়টা ছিল আমি যখন নতুন একটা কলেজে ভর্তি হয়েছি, যখন ভালোই চলছিল আমার দিন। প্রথম বর্ষ ফাইনালের আগে এই বজ্জাত মেয়েটা এসে ভর্তি হয়। কি, তোর এত বড় সাহস কি করে হয় আমাকে বজ্জাত বলার? এই মেয়ে, তুই চুপ কর। আর হ্যাঁ, তুই বল এরপর কি হয়েছে। তারপর ফাইনালে আমি ফার্স্ট হই আর ওই হয় সেকেন্ড। এরপর থেকে শুরু হয় আমাদের মধ্যে টম অ্যান্ড জেরি। তাহলে বন্ধুরা চলুন ফ্ল্যাশব্যাকে গিয়ে ওদের সেই কলেজ লাইফের কাহিনীগুলো শুনে নিই 7 বছর আগে। দেখুন স্যার, আকাশ ক্লাসে ঘুমোচ্ছে। ওদের কথায় স্যার আকাশের দিকে তাকায়, দেখে ও সত্যি সত্যি ঘুমাচ্ছে। তাই স্যার আকাশের কাছে আসে। আকাশ, তুমি এই ক্লাসে ঘুমাচ্ছ কেন? স্যার, রাতে পড়া মুখস্থ করতে করতে ঘুমাতে পারেনি, তাই এখন চোখ লেগে গেল। আকাশের কথা শুনে ক্লাসে থাকা সব ছাত্রছাত্রী হাসতে থাকে। স্যার ওদের সবার হাসি বন্ধ করতে বলে। স্যার আকাশকে কোনো কথা না বলে ক্লাস করাতে থাকে। সামনে আকাশের এইচএসসি ফাইনাল পরীক্ষা, তাই ওদের অনেক বেশি পড়তে হয়। আকাশ ক্লাসের টপ 1, সবসময় ওর নাম্বার 1 থাকে। আর দ্বিতীয় হচ্ছে অদ্রি, তাই অদ্রি আকাশকে একটু সহ্য করতে পারে না। আকাশ ক্লাসে ফার্স্ট বয় ছিল, তাই স্যার ওকে কোনো কিছুই বললো না। তা দেখে অদ্রি অনেক রাগ করে। স্যার, আপনি ওকে ক্লাসে ঘুমানোর জন্য কোনো শাস্তি কেন দিলেন না? দেখো, ভুলে যেও না আমি তোমার স্যার হই, আর তোমার বাবা এই কলেজের সভাপতি বলে তুমি এমনভাবে কথা বলতে পারো না, বুঝলে? তাই ভালোভাবে নিজের মধ্যে থাকো। আমি কি করি না করি সে বিষয় তোমাকে ভাবতে হবে না, বুঝলে? বুঝতে পারিনি স্যার। স্যার ক্লাস করতে থাকে। অন্যদিকে অদ্রি রাগে মুখ ফুলিয়ে বসে আছে। স্যার ক্লাস শেষ করে চলে যায়। সব স্যারই আকাশকে চেনে, তাই আকাশ ক্লাসে ঘুমালে কোনো স্যার ওকে কিছু বলে না, কারণ এই পুরো কলেজে ওর মতো ট্যালেন্ট আর কেউ নেই। সেই জন্যে সব স্যার ক্লাস শেষ করে চলে যায়। ক্লাসের সময় শেষ, তাই সব ছাত্রছাত্রী ক্লাস থেকে বের হবে। এমন সময় অদ্রি বলে, দেখ দেখ, সারা রাত চুরি করে এখন ক্লাসে কিভাবে ঘুমোচ্ছে। ও যতই দোষ করে না কেন, স্যার ওকে কিছু বলে না। এই কলেজের সব স্যার কেন যে ওকে আদর দিয়ে মাথায় তুলে রাখে কে জানে। এই ছেলের জন্য আজকে স্যার আমাকে এত কথা শোনালো। এই ছেলেকে সব ছেলে মেয়েই পছন্দ করে, কারণ ওর থেকে সবাই সাহায্য পায়, সাথে ছাড় তো আছেই।
তাহলে একটা কাজ করলে হয় না, ওকে সবার সামনে খারাপ বানিয়ে দিলে কেমন হবে? কথাটা তো মন্দ বলিসনি। তাহলে সুযোগ বুঝে ওর নামে একটা কিছু উঠিয়ে দেব, তারপরে এই কলেজ থেকে ওকে বিদায় করে দেব। তাহলে আর তো কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তাহলে এখন সুযোগের অপেক্ষা। আকাশের ঘুম ভেঙে গেলে ও চলে আসে বাড়িতে। আকাশ নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। বাড়িতে কেউ নেই আকাশের। ছোটবেলায় ওর মা বাবাকে হারিয়েছে। অনেক কষ্ট করে ওর দিন কাটে। দিনের বেলায় কাজ করে যা রোজগার করে তা দিয়ে ওর কোনো রকম চলে যায়। আর কলেজ থেকে উপবৃত্তি পায়, তার সাথে মেধা তালিকার জন্য প্রতি মাসে $50 করে পায়। সেজন্য ওকে তেমন বেশি পরিমাণে কষ্ট করতে হয় না। বিকাল থেকে রাত পর্যন্ত দোকানে কাজ করে, আর রাত 10টা থেকে 4টা পর্যন্ত পড়াশোনা করে। আবার ভোর 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করে। সেজন্য ক্লাসে ঘুমায়, তবে সবসময় পড়া শিখে আসে। কলেজের স্যার আকাশের এমন অবস্থা দেখে ওকে মেধা তালিকায় নাম ওঠাতে সাহায্য করে, যার জন্য আকাশের নিজের খরচ চালাতে কষ্ট হয় না। রাতে পড়া শেষ করে আকাশ সকালে আসে ক্লাসে। তখন পুরো ক্লাস খালি ছিল। কি ব্যাপার, পুরো ক্লাস খালি? সবাই কোথায় গিয়েছে? কি হলো, কি ভাবছিস? ক্লাসের সব ছাত্রছাত্রী কোথায় গেল? হ্যাঁ, তাই ভাবছি। ওদের আজকে আসতে দেরি হবে, কারণ আজকের ক্লাস শুরু হবে সকাল 11টায়। তা তুই জানিস না, এখন বাজে 9:30। এই রুমে এখন শুধুমাত্র আমি আর তুই আছি। নদী, দরজা বন্ধ করে দে। দরজা কেন বন্ধ করতে বলছো? কারণ আজকে তোকে অনেক কিছু দেখাবো, সেজন্য। মানে ঠিক বুঝলাম না। অদ্রি ওর জামা ছিঁড়তে থাকে, তার সাথে চিল্লাতে থাকে। বাঁচাও, বাঁচাও, নয়তো আকাশ আমার সর্বনাশ করে ফেলবে। অদ্রি চিল্লাতে চিল্লাতে কৌশলে দরজার ভিতর থেকে বন্ধ করে দেয়। এইদিকে আকাশ গিয়ে অদ্রিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কলেজে কিছু স্যার ও ছাত্রছাত্রী চলে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে অদ্রি একটা কোনায় বসে বসে কান্না করছে। তাই নদী একটা কাপড় দিয়ে অদ্রিকে পেঁচিয়ে নেয়। স্যার এসে আকাশের গালে 2টা থাপ্পড় দেয়। আকাশ, আমি তোমার এই আচরণটা একটু আশা করিনি। বিশ্বাস করুন স্যার, আমি ওর গায়ে হাত দেইনি। তাহলে ওর এই অবস্থা হলো কি করে? বিশ্বাস করেন স্যার, ওই নিজে নিজে সব করেছে। তুমি এত তাড়াতাড়ি ক্লাসে কি করতে এলে? স্যার, ক্লাস তো 9:30-এ, আমি তো ঠিক সময় এসেছি। কেন, তুমি জানো না আজকে প্রথম 2 বিষয়ে ক্লাস হবে না? স্যার, তাহলে ওরা দুজন কেন এসেছে? স্যার, আমরা তো সকাল প্রাইভেট পড়ি, প্রাইভেট শেষে তাই আমরা দুজন ক্লাসে আসি। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওখান থেকে এসে দেখি দরজা বন্ধ আর ভেতর থেকে আদ্রি চিৎকার করছে, তাই আমি আপনাদের ডেকে এনেছি। বিশ্বাস করুন স্যার, আমি আসার আগেই এরা দুজন ভিতরে ছিল। আমি আসার পর নদী বাইরে গিয়ে দরজা আটকে দেয়। দেখো আকাশ, আমি তোমাকে 3 মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করছি। প্লিজ স্যার, এমনটা করবেন না। কোনো কথা নয়, তুমি এখনই আমার সাথে আসো। আকাশ স্যারের পেছনে চলে যায়, সাথে বাকি সবাইও চলে যায়। অন্যদিকে অদ্রি কোনায় থেকে বেরিয়ে আসে। দূর, চাইলাম কি আর হলোটা কি? সেটাই তো ভেবেছিলাম ওকে বের করে দিব, কিন্তু তা না করে ও 3 মাসের জন্য বহিষ্কার করলো। সেটাই তো ভাবছি। দেখো আকাশ, আমি তোমাকে বিশ্বাস করি, যেহেতু তুমি এমনটা করতে পারো না। তাহলে স্যার, আপনি যে আমাকে... আমি তোমার ভালোর জন্য করছি। ওর বাবা এই কলেজের সভাপতি, উনি জানলে তোমাকে বের করে দিবে, তার সাথে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই আমি তোমাকে 3 মাসের জন্য করছি। ধন্যবাদ স্যার, আমার উপরে এই বিশ্বাসটা রাখার জন্য। তবে এই 3 মাস তুমি ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে স্যার। আকাশ স্যারের পায়ে সালাম করে বেরিয়ে আসে। কিছু দূর আসার পর নদী ও অদ্রি ওরা দুজনে আকাশের সামনে এসে দাঁড়ায়। তোমরা এখানে? কেন অবাক হচ্ছিস? অবাক হওয়ারই তো কথা। ভেবেছিলাম স্যার তোকে পুরোপুরি ভাবে কলেজ থেকে বের করে দেবে, কিন্তু স্যার তা না করে তোকে 3 মাসের জন্য বের করে দেবে। আমি তা ভাবতেও পারিনি। তবে আর যাই বলেন, তোমার শরীরটা কিন্তু আসলে অনেক সুন্দর, তার সাথে নাভি তো অনেক জোস। ইচ্ছা করছে... আকাশ এইগুলো বলছে আর অদ্রি রাগে ফুঁসছে। বুঝেছি, তোর এখনো শিক্ষা হয়নি। 3 মাস পর আবারও তোকে এই কলেজ থেকে বের করার দেওয়ার ব্যবস্থা করব। 3 মাস কেন? সামনে 3 মাস পরেই আমাদের পরীক্ষা, আর পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের তো আর দেখাই হবে না। আসলে তো ঠিক, তবুও আমি তোকে পরীক্ষাও দিতে দিব না। দেখা যাক। তবে আমার নামে যে এমন অপবাদ দিয়েছ, তার জন্য তো আমার তোমাকে একটু শাস্তির ব্যবস্থা করতে হয়। মানে? বাহ, এখন ভয় পাচ্ছ?
অথচ তখন তো ভালোই সাহস ছিল। তাহলে সেই সাহস এখন কোথায় গেল? হুম হুম কি বলতে চাস তুই? আমি বলতে চাই, কথাটা বলতে বলতে আকাশ গিয়ে অদ্রিকে জড়িয়ে ধরে। আহ কি শান্তি আর নরম। জড়িয়ে না ধরলে তো বুঝতেই পারতাম না। আকাশের কথা শুনে অদ্রি তো অবাক, সাথে নদীও। অদ্রি আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? বাড়ি তখন এত কিছু বলতে পারলে, আর এখন সেসব করলেই দোষ। দেখ, ভালো হবে না কিন্তু। আমার থেকে দূরে থাক। ও তাই নাকি? আকাশ অদ্রির কাছে যেতে চাইবে, তখন নদীও ও অদ্রি ওরা দুজনে দৌড়ে পালিয়ে যায়। আকাশ কোনো কথা না বলে ওর বাসায় চলে আসে। এইদিকে আকাশ ভাবতে থাকে। কলেজ নেই, এখন কি করব তাই ভাবছি। যে করে হোক আমাকে এই 3 মাসে পড়াশোনা শেষ করতেই হবে। তার জন্য আমাকে আগের মতো সব কিছু শুরু করতে হবে। আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে দোকানের দিকে, যে জায়গায় আকাশ কাজ করে কোনো রকম ওর খরচ চালায়। ওখানে যাওয়ার সময়ে কয়েকজন লোক আকাশের সামনে এসে দাঁড়ায়। এই তোর নাম আকাশ? আপনারা কি আমার নাম জানার জন্য এখানে দাঁড়িয়ে আছেন? তোর সাহস আছে বলতে হবে, নয়তো এতগুলো লোককে দেখেও তোর ভয় লাগেনি? বড় যখন হচ্ছে সাহস তো থাকবে। আজকে থেকে 2 ইঞ্চি কেটে ছোটো করে দিব। কোনটা কেটে ছোটো করবেন? মানে? না মানে আমি বলতে চাইছি, আমার মাথা কেটে ছোটো করবেন নাকি পা কেটে? তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে ফাজলামো করিস? এই তোরা দাঁড়িয়ে না থাকে ওকে গিয়ে ধর। ওরা দৌড়ে আসে আকাশের দিকে। ওদের এভাবে দৌড়ে আসতে দেখে আকাশও পিছনের দিকে দৌড় দেয়। আকাশ অনেকটা শর্টকাট দিয়ে দৌড়াতে থাকে। এতে করে ওরা আকাশকে আর খুঁজে পায় না। যাক বাবা, বাঁচা গেল। ওরা দৌড়লে তো দেখি সত্যি সত্যি আমাকে ছোটো করে দিত। এই ছেলেটা কি করে পালিয়ে গেল? যা ভালো করে খুঁজে দেখ কোন দিকে গিয়েছে। ওরা খুঁজতে থাকে। এই ফাঁকে আকাশ দোকানে চলে আসে আর হাঁপাতে থাকে। দোকানে এসে পানি খেয়ে নেয়, খেয়ে কাজে লেগে পড়ে। এইভাবে 1 মাস পার হয়ে যায়। আকাশও প্রয়োজনীয় কেনাকাটা দোকান থেকে নিয়ে আসতো আর মাস শেষে ও যা বেতন পায় তার থেকে কেটে রেখে দিত। এইদিকে আকাশের পড়াশোনাও চলতে থাকে। 2 মাস প্রায় শেষ। আকাশ কিছু অধ্যায় বুঝতে না পারায় তা বোঝার জন্য বের হয়ে স্যারের বাড়িতে আসে। আরে আকাশ, তুমি এখানে? জি জি স্যার, আমি। তা 2 মাস পর কি মনে করে? একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি আর নাস্তা পাঠিয়ে দিচ্ছি। তুমি ওগুলো ততক্ষণে খেতে থাকো। স্যার ওইসবের কি দরকার? কোনো কথা নয়, যা বলছি তাই করো। আমি জানি তুমি সকালে খেয়ে আসোনি, তাই এখন তুমি নাস্তা করবে। আমি পড়া শেষ হলে দুপুরে খেয়ে একসাথে যাবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। কিছুক্ষণ পর স্যারের বউ এসে আকাশকে নাস্তা দিয়ে যায়। এইদিকে স্যার ফ্রেশ হতে চলে যায়। ওই ফাঁকে আকাশ নাস্তা করে নেয়। নাস্তা শেষ হওয়ার পর স্যার আসে এবং আকাশকে বোঝাতে থাকে। এভাবে দুপুর হয়ে যায়, কিন্তু আকাশের প্রায় এখনও অনেক পড়াই বাকি আছে। আকাশ, একটা কাজ করো। কী কাজ করতে হবে স্যার? আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আরে ওসব কাজ না, তুমি এখন খেতে বসো। খাওয়া শেষ করে কিছুক্ষণ পর রেস্ট নিয়ে তারপর বাসায় চলে যেও, আর পরের দিন বাকি পড়া বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার। আকাশ ফ্রেশ হয়ে খেতে বসে। ওনারা আকাশকে খেতে দিলে আকাশ খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন আবার সকালে আসে। সকালে 2 ঘন্টা পড়া মুখস্থ করে আকাশ চলে যায়। যদিও স্যার ওকে খেতে যেতে বলেছে, কিন্তু আকাশ তখন না খেয়ে বেরিয়ে পড়ে, কেননা তখন 11টা বাজে। তাই আকাশ বাসায় এসে কিছুক্ষণ পড়া দেখতে থাকে। এভাবে কেটে যায় 3 মাস। 3 মাস শেষ হতেই আকাশ ক্লাসে আসে। আকাশ ক্লাসে আসলে অনেকে আকাশের দিকে অন্যরকমভাবে তাকায়, কেননা এখনও অনেক ছেলে মেয়ে আকাশকে অপরাধী ভাবে। যারা আকাশের থেকে সাহায্য চাইতো তারা এখন আর আসে না, কারণ এখন ওরা অদ্রির কাছে সাহায্য নেয়। আকাশ ওর ক্লাস করতে থাকে। সব স্যার এসে আকাশকে দেখে খুশি হয়, কেননা সব স্যার পরে জানতে পারে আকাশ নির্দোষ। তোমাদের পরীক্ষার বাকি আর 10 দিন। তোমার তো অনেক আগেই রুটিন পেয়ে গিয়েছো, তাই এটাই তোমাদের শেষ ক্লাস। তাই তোমরা তোমাদের সাথে আজকে যা ডিসকাস করার করে নাও, কেননা কাল থেকে আর ক্লাস হবে না। সমস্যা নেই স্যার। বাহ, 3 মাস পর এসেও এত জোর গলায় কিভাবে কথা বলিস তুই? তাই তো একটু লজ্জা শরম বলতে নেই। আমি ছেলে মানুষ, আমার কেন লজ্জা থাকবে? ওই দিন তো তোমার জামা। ওই চুপ করবি? দেখুন স্যার কি সব বাজে কথা বলছে। আকাশ, তুমি চুপ করো। তুমি কিন্তু এই 3 মাস অনেক পড়া মিস করেছো। ওই পড়াগুলো কি কভার করবে তা নিয়ে ভাবো। ঠিক আছে স্যার, তাই হবে। ক্লাস শেষ হলে আকাশ বেরিয়ে আসতে যাবে, তখন
নদী আকাশকে শুনিয়ে শুনিয়ে বলে, আদ্রি, এবার দেখবি তুই এই কলেজের ফার্স্ট হবি। তোকে হারাতে এবার কেউ পারবে না। ও তাই নাকি? কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একদম ভালো না। কেন, কি করবি তুই? 3 মাস তুই ক্লাস করতে পারছিস না। এই 3 মাসে যা কিছু হয়েছে তা তো আর পারবি না। এবার দেখ, এই কলেজে ফার্স্ট হয়ে দেখাবো আমি। তা শুধুমাত্র স্বপ্নই দেখতে এখন, তাহলে দেখা হচ্ছে পরীক্ষার হলে। ওরা যে যার মতো চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ওরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। দেখতে দেখতে 10 দিন প্রায় চলে এসেছে। পরীক্ষা দেওয়ার আগে আকাশ ওর স্যারের কাছে যায় এবং ওনার থেকে দোয়া নেয়। বেঁচে থাকো আকাশ, দোয়া করি তুমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো। পরীক্ষার পর তুমি অন্য কলেজে ভর্তি হবে, তখন আমার কথা মনে থাকবে তো তোমার? স্যারের কথা শুনে আকাশ স্যারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি আপনাকে সারা জীবন মনে রাখবো স্যার। দোয়া করি তুমি অনেক ভালো রেজাল্ট করো। আকাশ ওখান থেকে চলে আসে। পরের দিন ওদের পরীক্ষা, তাই আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে পরীক্ষার হলের দিকে। আকাশ হলের গেট দিয়ে ঢুকতে যাবে তখনই স্যার আকাশের সামনে আসে। স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি আসলেই কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি। জানি না আর তোমার সাথে দেখা হবে কি না, তাই শেষবারের মতো দেখা করতে এলাম। ভালো করে পরীক্ষা দিও। ঠিক আছে স্যার, পরীক্ষার সময় হয়ে গিয়েছে, এবার তাহলে আমি আসি। আচ্ছা যাও। আকাশ ভিতরে গিয়ে ওর সিট নাম্বার খুঁজে বের করে ওখানে গিয়ে বসে পড়ে। ওখানে সিট দেখে আকাশ বুঝতে পেরেছে এই রুমে ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দেবে। এইদিকে প্রায় পরীক্ষা শুরু হওয়ার পথে। স্যার সবাইকে খাতা দিয়ে দেয়। সবাই খাতায় সব কিছু লিখতে থাকে, কিন্তু আকাশের পিছনের সিট এখনো ফাঁকা। তাই আকাশ চুপচাপ ওর খাতায় তথ্যগুলো পূরণ করতে থাকে। এদিকে পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রায় 5 মিনিট আগে একটা মেয়ে স্যারের অনুমতি নিয়ে ভিতরে ঢোকে। আকাশ সামনে তাকিয়ে দেখে অদ্রি। এই মেয়ে এখানে কি করে? আর তো কোনো টেবিলই কালে নেই। শেষমেশ আমার পিছনের টেবিলেই ওকে বসতে হবে। কি ভাগ্য আমার, পরীক্ষা দেওয়ার হবে না। এইদিকে অদ্রি ওর সিট খুঁজতে গিয়ে দেখে আকাশের পেছনে একটা সিট খালি আছে। তাই অদ্রি সিট নাম্বার মিলিয়ে ওখানে বসে আছে। হাই রে খোদা, এই ক্রো থেকে আমাকে বসতে হলো। এইদিকে নদীও ওই রুমে ছিল। নদীতে অদ্রির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। অদ্রি কিছু বলতেও পারছে না, চুপচাপ বসে বসে লিখতে থাকে। এইদিকে আকাশ লেখা শেষ করে এক্সট্রা পেজের জন্য যায়। তখন অনেক ছাত্রছাত্রী অবাক হয়, কেননা এক্সট্রা পেজে অনেকেই 3 ঘন্টা 30 মিনিটও লিখে শেষ করতে পারে না। সেখানে 3 ঘন্টাও হতে না হতে আকাশ এক্সট্রা পেজ নিয়ে লেখা শুরু করে। এদিকে অদ্রি লিখতে থাকে, কিন্তু 3 মার্কের উত্তর দিতে পারেনি। আকাশের লেখা শেষ। খাতা একটার সাথে আরেকটা সেলাই করে খাতা জমা দিতে যাবে। অদ্রি পেছন থেকে কলম দিয়ে খোঁচা দেয়। আকাশ ভেবেছিল ভুল করে লেগেছে, তাই আর পিছনে তাকায়নি। কিছুক্ষণ পর আবার খোঁচা দেয়। কি ব্যাপার? খাতার দিকে তাকাতে বলে। আকাশ বুঝতে পারে অদ্রি এই প্রশ্নগুলো পারে না, তাই আকাশের ওই দিনের কথা মনে পড়ে। তাই অদ্রিকে না বলে খাতা জমা দিয়ে চলে যায়। এতে করে অদ্রি অনেক অপমান বোধ করে। আকাশ খাতা জমা দিয়ে যেতে যেতে অদ্রির দিকে তাকায়। দেখে অদ্রির রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। পরীক্ষা শেষ করে আকাশ গিয়ে ক্যান্টিনে বসে, কেননা দুপুরে এখন থেকে খেয়ে যাবে, তাই এখানে আসা। অন্যদিকে অদ্রিও চলে আসে পরীক্ষা শেষ করে। এসে আকাশের সামনে এসে বসে, সাথে নদীও আসে। এই তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করার? আমি? কবে? কখন? ওই একদম ভাব নিবি না, বলে দিলাম। পরীক্ষার হলে তোর জন্য আমি 3 মার্ক রেখে আসতে হয়েছে। এতে আমি কি করব? আমি তো 3 মাস কলেজে আসিনি, আমি তো তেমন পড়তেও পারিনি। তাহলে এত তাড়াতাড়ি কি করে পরীক্ষা শেষ হলো তোর? যদি তুই সবটা না পারিস তাহলে? আমি 15 মার্ক রেখে আসছি। সত্যি বলছিস তুই? হ্যাঁ সত্যি। তাহলে শুধু শুধু তোর কাছে সাহায্য চাইলাম। আমি ভালো করে জানি তুমি এই কথাই বলবে। সে কি রাত্রি, তুই ওর কাছে সাহায্য চেয়েছিস? চেয়েছে তো, কিন্তু আমি না পারার কারণে করতে পারিনি। তাহলে তো তোর ফার্স্ট হওয়া কেউ আটকাতে পারবে না। সেই তো, আমি ফার্স্ট হব। এবার কিছু খাবার অর্ডার কর, আমার খুব খিদে পেয়েছে। যা, আজকে আমি তোদের বিল দিব, সাথে ওই তোরটাও দিব। আমার বিল কেন দিবে? এই যে তুই আমার থেকে কম মার্কের
উত্তর দিয়েছিস, সেজন্য তোকে আজকে খাওয়াবো। লাগবে না আমার খাওয়া। আরে লজ্জা কেন পাচ্ছিস? অদ্রি জোর করায় আকাশ রাজি হয়ে খেয়ে চলে যায়। এদিকে পরের পরীক্ষার জন্য 3 দিন সময়, তাই আকাশ এই 3 দিন ভালো করে পড়তে থাকে। আমাকে যে করেই হোক পরীক্ষায় ফার্স্ট হয়ে ভালো ভার্সিটিতে ভর্তি হয়ে তার সাথে ফাইলার যে করেই হোক হতে হবে। 3 দিন পর আকাশ পরীক্ষা দিতে এসে ওর জায়গায় বসে পড়ে। কিছুক্ষণ পর অদ্রিও আসে। পরীক্ষা এভাবে চলতে থাকে। এদিকে আকাশ ওর পরীক্ষাগুলো ভালো করে দিতে থাকে। এভাবে প্রায় সবগুলো বিষয়ে পরীক্ষা শেষ হয়ে আসছে, আর মাত্র একটা বিষয় বাকি আছে, তাই আকাশ ওই বিষয়ের জন্য প্রিপারেশন নিতে থাকে। অন্যদিকে অদ্রি ও নদী কথা বলতে থাকে। কি? কালকে তো সবচেয়ে হার্ড বিষয়ের পরীক্ষা হবে। ঠিক বলছিস? আচ্ছা, তোর কি মনে হয় না আকাশ তোকে মিথ্যা বলছে? মানে? এই যে ও সবসময় তোকে বলে যে ও 90% পরীক্ষা দিয়েছে, কিন্তু গত পরীক্ষায় আমি জানতে পারি ও সবগুলো পরীক্ষা দিয়েছে। কি? এত বড় ধোঁকা আমার সাথে? সে আর বলছি কি, ওর জন্য তুই ফার্স্ট হতে পারবি না। ঠিক বলছিস। আমি প্রতিটা বিষয়ে 95% পরীক্ষা দিয়েছি, আর ও 100%। তাহলে তো আমি কখনো ফার্স্ট হতে পারবো না। তুই যদি ফার্স্ট হতে চাস তাহলে আকাশকে এই পরীক্ষায় ফেল করিয়ে দি। সেটা কিভাবে করব? দেখ, ও যখন পরীক্ষা দিবে তখন তুই বইয়ের এক কাগজ ওর টেবিলে বা পায়ের নিচে দিয়ে দিবি। তাহলে সময় স্যার যখন ওর কাগজটা দেখবে ওর পরীক্ষা বাতিল হয়ে যাবে। না দোস্ত, এমনটা করার ঠিক হবে না। কেন কেন? আমি ফার্স্ট হতে চেয়েছি, তাই বলে ওই রকম হলে তো ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তাহলে কি অন্য কোনো উপায় ভাবতে হবে নাকি? এমন কিছু ভাবতে হবে যাতে করে ও পরীক্ষা দিতে দিতে নিজে কম মার্কস পায়। তা কিভাবে সম্ভব? শোন, আকাশ যখন আসবে ওকে আমরা ঘুমের ঔষধ খাইয়ে দিব, যাতে 1 ঘন্টা ও পরীক্ষা দিলে পরে ঘুমিয়ে পড়ে। তাতে করে ও ফার্স্ট করবে, কিন্তু আমার উপরে আর উঠতে পারবে না। বুদ্ধিটা কিন্তু ভালো। তাহলে এই প্ল্যানটা কাজে লাগাবো। পরের দিন আকাশ এসে ওর কেবিনে বসে। ওর সাথে একটা পানির বোতল ছিল। আকাশ পানি খেয়ে বোতল রেখে দেয়। ওই সময় অদ্রি ঘুমের ওষুধ পানিতে মিশিয়ে দেয়। এভাবে 2 ঘন্টা হয়ে গিয়েছে, আকাশ পানি খাচ্ছে না, যার জন্য ও অজ্ঞানও হচ্ছে না। এদিকে অদ্রি তো টেনশন করতে করতে শেষ। পরীক্ষা শেষ হওয়ার 30 মিনিট আগে আকাশ পানি খায়। ওই ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর কাজ করতে শুরু করে। তাই আকাশ পরীক্ষা দিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর আকাশের চোখে শুধু ঘুম আর ঘুম। আকাশ চোখ মেলে তাকাতে পারছে না ঘুমের জন্য। এটা কি হলো? আমার হঠাৎ করে তো ঘুম কেন আসছে? কথাগুলো বলতে বলতে আকাশ ঘুমিয়ে গেল। এদিকে অদ্রিও ওর কাজে সফল হলো না, তাই নদীও বসে আছে। কিরে, কোন কাজই তো হলো না? সেটাই তো ভাবছি। পানি যদি আরো আগে খেত তাহলে আর এই সমস্যা হতো না। এখন তো ওই ছেলেটার সাথে দেখাও হবে না। যাক, ভালোই হয়েছে। ওর সাথে আর দেখাও হবে না, সাথে ওই ইউনিভার্সিটিতেও আর আমার প্রতিদ্বন্দ্বীও হবে না। কথাটা মন্দ বলিসনি। চল এবার বাসায় যাই। এদিকে অদ্রি বাসায় চলে যায়। ওখানে গেলে ওর বাবা জিজ্ঞেস করে, কী রে অদ্রি, তোর পরীক্ষা কেমন হলো? আব্বু, অনেক ভালো হয়েছে আমার পরীক্ষা। তুমি কোনো চিন্তা করো না, আমি ফার্স্ট ক্লাস পাবই। শোন, এখন যেহেতু পরীক্ষা শেষ, তোকে নিয়ে তাহলে আমি কোথাও গিয়ে বেড়াতে যাব। তাহলে আমি নদীকেও সাথে নিয়ে নিই। ঠিক আছে, তাহলে ওর বাবাকেও আসতে বল। আমরা 4 জন মিলে না হয় ঘুরতে আসবো। কেননা এরপর তোমাকে ভার্সিটিতে পড়তে হবে। ওখান থেকে তোমাকে আমি পাইলট হিসেবে গড়ে তুলব। তবে তোমাকে কথা দিতে হবে আমাকে। কি কথা বলো? তুমি আমাকে ততদিন পর্যন্ত বিয়ে দিতে পারবে না যতদিন পর্যন্ত না আমি পাইলট হব, আর ততদিন কোনো ছেলেও খুঁজতে পারবে না। আমি যখন পাইলট হব তখন তুমি আমার জন্য ছেলে দেখতে পারবে। ঠিক আছে, তাই হবে। শুধু মুখে বললে হবে না, প্রমিসও করতে হবে। যা, প্রমিস করলাম। আমার হাত ধরে প্রমিস করো, তাও 3 বার। প্রমিস প্রমিস প্রমিস। তুই যতদিন না পর্যন্ত পাইলট হতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর বিয়ে তো দূরের কথা, তোর জন্য আমি কখনো ছেলেও দেখব না। সত্যি আব্বু, তুমি অনেক ভালো। এখন তাহলে তুই নদীকে রাজি করা, তাহলে হবে। এই নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, তুই বরং এখন ফ্রেশ হতে যা। অদ্রি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নদীকে সবটা বলে। নদী রাজি হয়ে যায়।
অন্যদিকে আকাশ ঘুম থেকে উঠে অনেক কষ্টে মোবাইল হাতে নিয়ে দেখে তখন রাত 2টা বাজে। কি হয়েছে আমার সাথে? পরীক্ষা দিয়ে আসার পর থেকেই আমার এত ঘুম পেয়েছে। কেউ আবার কিছু মিশিয়ে দেনি তো? না, এমনটা কেন হবে? উফ, কিছু মাথায় আসছে না। আকাশ তখন আর না উঠে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে। এইদিকে পরের দিন সকালে অদ্রি ও অদ্রির আব্বু ওরা 3 জনে মিলে 7 সপ্তাহের জন্য ঘুরতে যায়, তাও পাহাড়ে। এইদিকে আকাশ পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে আসে দোকানে। ওখানে এসে দোকানে কথা বলে জানতে পারে ওরা পাহাড়ে বেড়াতে যাবে, তাই ওরা আকাশকে ওর সাথে নিয়ে যাওয়ার কথা বলছে। আকাশ যেহেতু কোনো ডলার খরচ হবে না, তাই আকাশ রাজি হয়ে যায়। এইদিকে ওই দিন অদ্রি ও নদী পাশাপাশি বসে আর অদ্রি আব্বু অন্য একটা সিটে বসে আছে। ওনারা 5 ঘন্টা পর পাহাড়ে চলে আসে। ওখানে পাশেই অনেকগুলো হোটেল আছে, তাই ওনারা ওই হোটেলে একটা ডাবল রুম নেয়। কেননা একটা রুমে অদ্রি ও নদীর জন্য আর অন্য রুম অদ্রির আব্বুর জন্য। ওই দিনটা ওরা রেস্ট নেয়। এইদিকে রাতের বেলায় আকাশও রওনা দেয়। ওরাও রাতের মধ্যে চলে আসে, সেজন্য এই রাতটা ওরা রেস্ট করে। সকালবেলা আকাশ রুম থেকে বের হয়ে ছাদে যায়, ওখানে কিছুক্ষণ দৌড়াতে থাকে। এদিকে অদ্রি ও নদী ওরাও ছাদে আসে, ওরাও ওখানে দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ অদ্রি কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ও মাগো, কোন হাতির সাথে আমি ধাক্কা খেলাম গো? আমার এখন আমার কি হবে? হ্যাঁ, আমার তো মনে হয় কোমরটাই ভেঙে গেল। আমার হাত ধরে ওঠ। অদ্রি নদীর হাত ধরে উঠে আসে। এদিকে আকাশও নিচে শুয়ে আছে। ওই বজ্জাতের বাচ্চা, চোখে দেখে দৌড়তে পারিস না? হ্যাঁ, ওদের কথাগুলো শুনে আকাশ উঠে দাঁড়ায়। আপনিও কি চোখে দেখেন না? কথাটা বলে যে তাকালো, সাথে সাথে অবাক। তার সাথে অদ্রিও অবাক হয়। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। তোর মতো বজ্জাত মেয়ে এখানে কি করে এলো? ওই মুখ সামলে কথা বল। তোর সাহস কি করে হয় আমাকে বজ্জাত মেয়ে বলার? সাহসের কি দেখলি? আমাকে ফলো করতে করতে এখানে চলে আসলি? আসছে আমার কোটিপতি, ওকে নাকি আমি ফলো করতে করতে এসছি? নিজের চেহারা দেখেছিস? সত্যি দেখা হয়নি। তোর কাছে আনা থাকলে দে, একটু দেখি। তোকে তো আমি। অদ্রি আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ ওর পেটের দিকে তাকিয়ে আছে। তাই অদ্রি ওর পেট দেখে কিছু দেখা যায় কিনা, কিন্তু সব ঠিকঠাক থাকায়। ওই কি দেখছিস তুই? আনে আমার মুখটা দেখছি। মানে হলো তোর কোমরে দেখা বেলের মধ্যে একটা আয়না আছে, তাই চেহারা দেখছি। ঠিক আছে কিনা, কিন্তু এখন তো মনে হচ্ছে কোনো সমস্যা নেই। আদ্রি, ওর সাথে ঝগড়া করে কাজ নেই, চল আমরা নিচে যাই। নদী, তুমি ঠিক বলছো। তোমার বান্ধবী আসলে ঝগড়াটে। কি আমি ঝগড়া করি? নদীর বাচ্চা, আজকে তোকে আমি হাতের কাছে পাই, তাহলে তোর একদিন কি আমার একদিন। বলে নদীকে দৌড়াতে থাকে আর নদীও দৌড়াতে থাকে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছে। সত্যি অদ্রি মেয়েটা যতই ঝগড়া করুক না কেন, আসলে মনের দিক থেকে অনেক ভালো। নিচে নেমে যায়। ওখানে আকাশ যাদের সাথে এসেছে ওনাদের সাথে কথা বলে। আঙ্কেল, আমি বলছিলাম কি, আপনারা দুজনে একদিকে যান, আমি অন্যদিকে যাই। ঠিক আছে, তাহলে তুমি একা একা ঘুরো। আর নাও $30, এগুলো দিয়ে কিছু খেয়ে নিও। যদি দুপুরে হোটেলে আসতে না পারো সেখানে যাবে, ওখানে আশেপাশে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেবে। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ, তবে সাবধানে চলাচল করবে, ভুলেও কিন্তু পাহাড়ের উপর উঠবে না। ঠিক আছে। আকাশ বের হয়ে পাহাড়ের দিকে যেতে থাকে। তখন অদ্রি ও নদী বের হয় পাহাড়ে উঠবে বলে। ওরা দুজন সামনে দিয়ে যাচ্ছে আর আকাশ পিছন দিয়ে। কিছু দূর যাওয়ার পর অদ্রি ও নদী পিছনে তাকিয়ে আকাশকে দেখতে পায়। ওই তুই এখানেও আমাদের ফলো করতে করতে চলে এসেছিস? এই যে ভুল বলছেন, আমি তোমাদের না, পাহাড়ে ওঠার জন্য এসেছি। তাহলে আমাদের পেছনে না হেঁটে সামনে এগিয়ে হাঁট। আমার ইচ্ছে, আমি সামনে দিয়ে হাঁটবো নাকি পিছন দিয়ে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছেন? আদ্রি, এখানে কোনো কথা বলে লাভ নেই, ওকে ওর মতো হাঁটতে দে, নয়তো শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। ঠিক বলেছিস, এইসব ছোট লোকদের সাথে কথা বলে কোনো লাভ নেই। চল তুই আমার সাথে। এরপর ওরা আর নিজেদের মধ্যে কোনো ঝগড়া না করে পাহাড়ে উঠতে থাকে। অদ্রি প্রথম পাহাড়ে উঠেছে, তাই ওর দিকে উঠে আর পারছে না। এদিকে আকাশও উঠতে থাকে। কিছুটা দূর থেকে লক্ষ্য করে অদ্রি আর উঠতে পারছে না। কি ব্যাপার ম্যাডাম, এইটুকু উঠে এই অবস্থা? এখনও তো অনেক পথ বাকি আছে ওটার। আচ্ছা, আমরা একটু উঠছি।
এই তো এই পাহাড়টা মোট 500 ফুট আর আমরা 280 ফুট উপরে উঠেছি। কি এত উপরে উঠে গেছি? আমি যে আর পারছি না। আরেকটি কষ্ট কর, দেখ এখন নিচে যেতেও অনেক সময় লাগবে। সেই তো, এখন নিচে যেতে সে সময় লাগবে, আর যতটা কষ্ট হবে সে কষ্ট উপরে যেতে কাজে লাগান। তাহলে নামবো কি করে আবার? তার ব্যবস্থা আমি করে দেব, শুধু রাজি থাকলে উপর আসতে পারেন। কিন্তু আদ্রি তো যেতে পারবে না, এখন ওর জন্য সমস্যা। যদি আদ্রি রাজি থাকে তাহলে আমি ওকে আমাকে কি কোলে করে উপরে নিয়ে যাব। তোর সাহস তো কম না, তুই আমাকে কোলে নিবি? এছাড়া তো কোনো উপায় নেই, নয়তো এখানে আরও অনেক মানুষ আছে, ওদের কারো কোলে উঠতে পারো। আমি তোর কোলে কখনো উঠবো না, আমি দরকার হলে হেঁটে হেঁটে যাব। অদ্রি জেদ করে উপরে উঠতে থাকে, সাথে নদী আর আকাশও। আরও কিছুটা উঠে অদ্রি আর উঠতেই পারছে না। আর কতটুকু বাকি আছে? এই তো 150 ফুট উঠলেই হয়ে যাবে। কি আরো এত বেশি? আমি আর পারবো না উঠতে। তাহলে দোস্ত, আকাশের কথা শোন, দেখ কোনো রকম উপরে উঠে গেলে একটা না একটা ব্যবস্থা হবে। অদ্রি কোনো উপায় না পেয়ে আকাশকে বলে, দেখো কোলে নেবে ঠিক আছে, কিন্তু কোনো অসভ্যতা করা চলবে না। কি যে বলেন না। অদ্রি আকাশের কোলে ওঠে। যতই উপরে যেতে থাকে আকাশ ততই অদ্রিকে শক্ত করে ধরে রাখে। এত শক্ত করে ধরে কি আছে? শক্ত করে না ধরলে পড়ে গেলে হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আকাশ ঠিকই বলছে, আরেকটু অপেক্ষা কর। ওরা উঠতে থাকে। আকাশের হাত পিছলে যাওয়ায় অদ্রিকে আবার ধরে, তবে এবার নরম লাগছে। কি ব্যাপার, এত নরম কেন লাগছে? এদিকে অদ্রি চেঁচিয়ে ওঠে, ওই লুচুর বাচ্চা, ওই জায়গা থেকে হাত সরা। কোন জায়গা থেকে? যখন ধরে রেখেছিস। এভাবে আকাশ ব্যাপারটা বুঝতে পেরে অদ্রিকে নামিয়ে দেয়। তুই আমার মন চেয়েছে তোকে এখানে মেরে ফেলি। কি হয়েছে আদ্রি, নেমে গেলি কেন? আসলে আমি ভুল করেও। কথাটা বলার আগেই অদ্রি গিয়ে আকাশের মুখ চেপে ধরে। ওই মুখ একদম বন্ধ করবি। তেমন কিছু না নদী, আর অল্প একটু, তাই নেমে গিয়েছি। আচ্ছা চল, এবার দুপুর হয়ে আসছে, বাকি পথ এবার হেঁটে হেঁটে উঠ। থাকে পাহাড়ের উপরে উঠে ওদের তিনজনে অনেক ভালো লাগছে। সত্যি অনেক ভালো লাগছে। সত্যি আদ্রি, এত সুন্দর এই শহর। চলুন এখানে দুপুরের খাবার খেয়ে নিই। অনেক ক্ষুধা লেগেছে। ওরা ওখানে থাকা একটা রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে অদ্রি নিচের দিকে তাকায়। এবার নামবো কি করে? এর জন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আমার কাছে প্যারাশুট আছে, তাই তোমরা এইগুলো পরে নাও। সত্যি অনেক ভালো কাজ করেছেন, আমাকে একটা দিন। এই নাও নদী, এটা তোমার জন্য, আর এটা অদ্রি তোমার জন্য। আমি তো কখনো প্যারাশুট ব্যবহার করিনি। আরে আমি তো আছি, কিছু মনে না করলে আমরা দুজনে একসাথে নামতে পারি। তাহলে তুমি আলাদা আর আমি আলাদা ভাবে একসাথে নামতে পারবো কি? আকাশ গিয়ে অদ্রিকে জড়িয়ে ধরে, আর নদী সে ফাঁকে ওদের বেল্ট দিয়ে বেঁধে নেয়। আকাশ ও অদ্রি ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এতে করে আকাশের মুখ থেকে অদ্রির মুখ 5 ইঞ্চি দূরত্বে হবে। এতে করে অদ্রি আনইজি ফিল করছে। নদী তাহলে রেডি তো? হ্যাঁ রেডি, 1 2 3। ওরা জাম্প দেয়। এদিকে অদ্রি ভয়ে চিৎকার করতে থাকে, অন্যদিকে আকাশ অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। 100 ফুট নিচে নামতেই আকাশ প্যারাশুট খুলে দেয়। এতে করে অদ্রির চিৎকার কিছুটা কমলেও ভয় দেখা যাচ্ছে ওর চোখে। অনেক সাবধানে ওরা নিচে নামে। নিচে নেমে নদী এসে ওদের বাঁধনগুলো খুলে দেয়। অদ্রি আকাশের থেকে ছুটতে পেরে কিছুটা দূরে সরে আছে। অনেক মজা পেয়েছিস তাই না? তোর বুকের দিক আর ওর দিক একসাথে ছিল। আহ কি শান্তি, এমন রোমাঞ্চকর মুহূর্ত। তুই একটু কি চুপ করবি? দুজনের মধ্যে কি কথা হচ্ছে? তেমন কিছু না নদী, চল এবার ফিরে যাই। আরে আমাকেও তো সঙ্গে নিতে পারো। আমার বইয়ে গেছে তোকে সঙ্গে দিতে। এত বড় উপকার করলাম আর প্রতিদান এই দিলে? উপকার করলে না চাই, আমার শরীর স্পর্শ করা সবই ধান্দা ছিল। যত দোষ নন্দকোষ, তা উপরে তোমাকে স্পর্শ না করে ওড়াতাম কি করে? আর বাকি রইল প্যারাশুট। দুজনে একসাথে বাধা না থাকলে এতক্ষণে তো মরে যেতে। হয়েছে হয়েছে, আর এত বাহানা দিতে হবে না।
উপকার করে একদম উদ্ধার করে ফেলেছে মনে হয় যত সব। আকাশ কোনো উপায় না পেয়ে চলে আসে হোটেলে। ওখানে আকাশ ওর আঙ্কেলের সাথে কথা বলে, আড্ডা দিতে থাকে। অন্যদিকে নদী ও অদ্রি ওরা দুজনে কথা বলতে থাকে। তুই যাই বলিস, আকাশ কিন্তু ভালো ছেলে। তোর কাছে তো সবাইকে ভালো মনে হয়। না রে, দেখ তোকে আজকে কত কষ্ট করে উপরে নিয়ে গেল, আবার সব তোর জন্য হয়েছে। তুই আমাকে বলেছিলি ওটা 300 ফুট হবে, কিন্তু পরে উঠে বুঝতে পারি 500 ফুট। আজ পর্যন্ত আমি কোনো ছেলেকে জড়িয়ে ধরিনি, আর না কোনো ছেলের কোলে উঠেছি। সে কিনা আজকে ওর কোলে আমাকে উঠতে হয়েছে। কি লজ্জা, কি লজ্জা, তাও আমার এমন জায়গায়। এমন জায়গা কি? কিছু না, কোনো কথা না বলে এখন শুয়ে পড়, কাল অন্য একটা জায়গায় যেতে হবে। আকাশকে সঙ্গে নিয়ে যায়? একদম না। ধর ভাগ্যক্রমে যদি ও সেখানে চলে আসে, তাহলে অন্য ব্যাপার, কিন্তু তুই ওই ছেলেকে ভুলেও কিছু জানাবি না। ঠিক আছে, জানাবো না। ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন আকাশ আবারও রেডি হয়ে চলে আসে পাহাড়ের পাশে জল ধারাতে। আকাশ ওখানে এসে বসে আছে। এদিকে নদী ও অদ্রি ওরা দুজনও এখানে এসেছে। এখানে এসে ওরা দুজন আকাশকে দেখতে পায়। ও এখানে কেন? আমি কি করে জানাবো? সত্যি করে বল বলছি। বিশ্বাস কর, আমি কিছুই জানি না। তাহলে চল এখান থেকে। এসেছি যখন একটু সময় কাটাই এখানে, তাছাড়া ও তো আরো আমাদের সাথে আসতে যাবে না। আচ্ছা চল, কিন্তু ওকে একবার ওই ডাকবি না। ঠিক আছে, ডাকবো না। ওরা দুজনে বসে বসে পানি পাথর বেয়ে গড়িয়ে পড়ছে তা দেখতেছে। অদ্রি পানি আরো কাছে গিয়ে দেখতে গেল, পা স্লিপ করে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে স্রোতের কারণে অনেক দূরে যেতে থাকে। অদ্রি সাঁতার জানে, তাই অনেক কষ্টে ওখান থেকে সাঁতার কেটে ফিরে এসেছে। তখন আকাশ ওদের দুজনকেই দেখে ফেলে। এই জন্য লোকে বলে সুন্দর জিনিস দূরে থেকে দেখা ভালো, কাছ থেকে দেখলে আকর্ষণ বাড়ে। আকাশের কথায় অদ্রি ওর দিকে তাকায়, দেখে ওর পুরো শরীর ভেজা। অদ্রি রেগে গিয়ে একটা ওনা পেঁচিয়ে হোটেলে চলে আসে। ওখানে আসলে অদ্রির আব্বু বলে, কি ব্যাপার নদী, ও কিভাবে ভিজে গেল কি করে? আঙ্কেল, আমরা পাহাড়ের নিচে গিয়েছিলাম, ওখানে আদ্রি ভিজে যায়। ঠিক আছে, তাহলে আজকে আর বের হতে হবে না তোমাদের, এখন রেস্ট নিয়ে খেতে বসো। আঙ্কেল, এখানে এসেছি এনজয় করার জন্য, কিন্তু সেখানে বলছেন সারাদিন ঘুরলে সমস্যায় পড়ে যাবে তোমরা। তেমন কিছু হবে না আঙ্কেল, আমরা দুপুরে খেয়ে বের হব তাহলে। অদ্রির আব্বু আর কোনো কথা বলেনি। অদ্রির জামা চেঞ্জ করে বেরিয়ে এলে অদ্রি, নদী ও অদ্রির আব্বু ওনারা দুপুরের খাবার খেতে থাকে। অদ্রির আব্বু আর কোনো কথা বলেনি। অদ্রি জামা চেঞ্জ করে বেরিয়ে এলে অদ্রি, নদী ও অদ্রির আব্বু ওনারা দুপুরের খাবার খেতে থাকে। অন্যদিকে আকাশ দুপুর হতেই হোটেলে আসে। কোথায় গিয়েছিলে তুমি? এই তো আঙ্কেল, পাহাড়ের নিচে নদীতে। খুব সাবধানে থাকবে, আমরা 2 দিন পর চলে যাব, মানে কালকের দিনটা থাকবো, পরের দিনটা থেকে আর সন্ধ্যার পর ফিরে যাব। ঠিক আছে আঙ্কেল। এদিকে আকাশ তাড়াতাড়ি চলে যেতে হবে, তার জন্য আকাশের মন খারাপ হয়ে যায়। কেননা আকাশ চলে গেলে অদ্রি ও নদী এখানে আরো কতদিন ধরে থাকবে সেজন্য। এদিকে বিকেলে খেয়ে আকাশও বের হয়। আকাশ এই পাহাড়ের ভিতর একটা প্রাচীন গুহা আছে, ওটা দেখার জন্য আসে। কিন্তু ভাগ্যক্রমে ওখানে অদ্রি ও নদী ওরা দুজনেও চলে আসে। এভাবে নদী আকাশকে দেখতে পেয়ে ডাক দেয়, আকাশ, এ আকাশ। কারো চেঁচানোর আওয়াজ শুনে আকাশ পিছনে তাকিয়ে দেখে নদী ও অদ্রি ওরা দুজনে আসছে। ওরা আকাশের কাছে আসতেই, কি ব্যাপার, আমাকে ফলো করতে করতে এখানে চলে আসলি? ওই হ্যালো, আমরা তোকে ফলো করে আসিনি, আমরা তো এখানে ঘুরতে এসেছি। তাই বলে আমি যেখানে সেখানে যাচ্ছি, তোমরাও সেখানেই জায়গা পাচ্ছ? না, আসলে আমরা এখানে বেশি দিন নেই তো, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুরে দেখি, সব শেষ করি। ও ভালো, তা কবে বের হবে তোমরা? ওই তোকে কেন বলবো বলতো? তাহলে কাকে বলবে? তোকে ছাড়া সবাইকে বলবো, তাও তোকে বলবো না, বুঝলি? আরে বলে দিলে কি হবে, ও তো আর আমাদের সাথে যাবে না। সে যাই হোক না কেন, একটুও বলবি না, বলে দিলাম। এত রাগ আমার উপরে? তোকে কেন বলবো? তুই তোর মতো যা, আমি আর নদী আমাদের মতো করে থাকি।
ও হ্যালো, আমি তোমাদের ডাকিনি বুঝলে, তোমরাই আমাকে ডেকেছ। আর আমারও কোনো ইচ্ছা নেই তোমাদের সাথে ঘুরে বেড়ানোর। ঢং দেখে আর বাঁচি না, এই নদী চল তো। এরপর ওরা যে যার মতো করে গুহাটা দেখতে থাকে। এভাবে অনেক সময় পার হয়ে যাওয়ার পর আকাশ বেরিয়ে চলে এলো, কেননা ওর দেখা শেষ হয়ে গিয়েছে। তাই আকাশ বের হবে এমন সময় আকাশের মনে পড়ল, এই রে, গুহার ভিতরে তো অনেক ছেলেকে দেখেছি, যদি অদ্রিয় নদীর কোনো ক্ষতি করে নেয়। সেজন্য আকাশ আবারও গুহার ভিতরে চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় অদ্রি ও নদী কতগুলো ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে। তাই আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ ওদের কাছে যায়। যখন ছেলেগুলো চলে যায়, কি ব্যাপার অদ্রি, এই ছেলেগুলো কি দোষ করেছে? ওরা আমাদের চিট করেছিল, সেজন্য এভাবে কান ধরে উঠবস করছিলাম। তা তো বুঝলাম, কিন্তু একটু ডাউট হচ্ছে। কি নিয়ে? ট্রিজ মনে হয় নদীকে দেখে করেছিল, কারণ নদী অনেক সুন্দর, তাই ওকে করলেও করতে পারে। আরে আমাকে না আদ্রি করেছিল। কি, যাদের রুচি খারাপ ওরাই ওকে ট্রিজ করবে? কোনো ভালো ছেলে করবে না। কি, যত বড় মুখ নয় তত বড় অপমান। তা না তো কি, তোমাকে দেখলেই তো বমি আসে, সেখানে ট্রিজ করা তো অনেক দূর। নদী চল, ওর সাথে তর্ক করে লাভ নেই, আমাদের এই পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। তা আকাশ, তোর কি দেখা শেষ? না, আমারও কিছু কিছু জায়গা এখনো রয়ে গেছে। তাহলে আমাদের সাথে আসতে পারবেন। মাথা খারাপ কি তোর? ওর সাথে আমরা ঘুরবো? কখনোই না। আরে ও আমাদের সাথে একটু বডিগার্ডের মতো থাকবে, এত চিন্তা করিস না তুই। ঠিক আছে, তবে নিজের সীমানার মধ্যে থাকবি। ফায়দা হবে তোমাদের, আর আমি থাকবো সীমার মধ্যে। দেখ, তোকে আগেই বলেছিলাম। ঠিক আছে, তবে কোনো কিছু করা যাবে না, শুধু আমাদের সাথে ঘুরবে, বুঝতে পারছো? মনে থাকে যেন। ওরা ওই জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে। সন্ধে হতে ওরা চলে আসে। এইদিকে যেতে যেতে 2 দিন কেটে যায়। আকাশ চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে আকাশ চলে আসে ওখান থেকে। এসে আকাশ ওর কাজে লেগে পড়ে। অন্যদিকে অদ্রি ও নদী আর অদ্রি আব্বু ওরা পরের দিন রওনা দেয়। যেতে যেতে অদ্রি ও নদী অনেক কথাই বলতে থাকে। ওরাও চলে আসে ওদের বাড়িতে। এইদিকে যতই দিন যাচ্ছে ওদের রেজাল্ট চলে আসতে থাকে, কেননা রেজাল্ট দিলে ওদের ভর্তি নিয়ে কাজ করে যেতে হবে। কিছুদিন পর রেজাল্ট দেবে, তাই আকাশ, অদ্রি ও নদী তার সাথে সবাই আসে রেজাল্ট নেওয়ার জন্য। কিছুক্ষণ পর রেজাল্ট বোর্ডে দেওয়া হয়। আকাশ ওর রেজাল্ট দেখে অনেক খুশি হয়, কেননা আকাশ জিপিএ 5 পেয়েছে। আকাশ খুশি হয়ে চলে আসে দোকানে। ওখানে আসতেই দোকানের আঙ্কেল জিজ্ঞেস করে, আকাশ, তোর রেজাল্ট কি? আঙ্কেল, আমি তো জিপিএ 5 পেয়েছি। আলহামদুলিল্লাহ, তুই চিন্তা করিস না, আমি তোর স্বপ্ন অবশ্যই পূরণ করব। তুই অনেক বড় ভার্সিটিতে ভর্তি হবি। সত্যি আঙ্কেল? হ্যাঁ। এদিকে অদ্রি ও নদী ওদেরও রেজাল্ট দিল। নদী অদ্রির থেকে কম নাম্বার পায়। তারপরও ওরা দুজনেই এক ভার্সিটিতে অ্যাডমিশন পায়। এদিকে নদী ও অদ্রি ওরা দুজনে ওদের ফর্ম জমা দিয়ে চলে আসে। যাক, ওই ছেলে থেকে পিছু ছাড়াতে পেরেছি। কি করে? দেখছিস না, আমরা দুজনে যদিও ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ওই আকাশের বাচ্চাকে তো আর দেখতে হবে না। সত্যি ছেলেটা অনেক ভালো। বেশি ভালো ভালো করিস না, বুঝলি? ওই দেখ সামনে তাকিয়ে, সামনে কি আছে? তোর আব্বু আসতেছে। আরে আব্বু, তুমি এখানে কেন এসছো? আমি এসেছি তোকে নিয়ে যেতে। আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে করে নিয়ে যাই। আঙ্কেল ভালো কাজ করেছেন, আমিও তাকে ফ্রিতে চলে যেতে পারবো। নদীর কথা শুনে ওনারা দুজনে হাসাহাসি শুরু করে। আচ্ছা চলো তাহলে। এদিকে আকাশ ভার্সিটিতে সব কাগজপত্র জমা দিয়ে ওইগুলো জমা দেওয়া শেষ হলে আকাশও বাড়ি চলে আসে। ভার্সিটিতে 15 দিন পর ক্লাস শুরু হবে, তাই আকাশ দোকানে ভালো করে সময় দিতে থাকে। 15 দিন পর আকাশ ভার্সিটিতে ক্লাস করতে যায়। সেজন্য আকাশ রেডি হয়ে চলে আসে ভার্সিটিতে। প্রথম দিন, তাই ওদের নবীনবরণ অনুষ্ঠান হয়। সেখানে অনেক রকমের নাচ গান আর অনেক কিছুই হয়।
অনুষ্ঠান শেষ করে সবাই ক্লাসে চলে যায়। ওখানে আকাশ গিয়ে ক্লাসে বসে পড়ে। এভাবে সব ছাত্রছাত্রী এসে বসে পড়ে। ক্লাসে মাত্র 2টা টেবিলই খালি আছে। অন্যদিকে স্যারও চলে এসেছে। উনি এসে সবার পরিচয় নিচ্ছে। তখন দরজার সামনে স্যার আসতে পারি? কণ্ঠটা আকাশের চেনা চেনা লাগছিল, তাই দরজার দিকে তাকায়। হ্যাঁ আসো, আজকে প্রথম দিন বিদায়, তোমাকে কিছু বললাম না, তবে এরপর থেকে কিন্তু ঠিক সময় আসতে হবে। এখন ভিতরে আসো। ধন্যবাদ স্যার। ওরা দুজন ভিতরে এসে দেখে প্রায় সবগুলো সিট ভরা, শুধু 2টা টেবিল বাকি ছিল। তাই ওরা দুজনে ওখানে গিয়ে দেখে একটা ছেলে শুয়ে আছে। তাই ওরা ওখানে বসে পড়ে। কিছুক্ষণ পর স্যার সবার থেকে পরিচয় নিচ্ছে। সবার পরিচয় নেওয়া শেষ, শুধু আকাশ দেয়নি। স্যার এইদিকে আর না তাকিয়ে ওইভাবে শুয়ে থাকে। আজকে যেহেতু তোমার প্রথম ক্লাস, তাই আমরা তেমন কিছু নিয়ে আর আলোচনা করব না। তো এবার আমাকে এটা বলো, তোমাদের মধ্যে জিপিএ 5 পেয়েছে যারা, তারা একটু দাঁড়াও। এই কথা আকাশ সহ আরো 10 জন ছাত্রছাত্রী দাঁড়ায়। আকাশকে দাঁড়াতে দেখে অদ্রি ও নদী অবাক হয়, কেননা ওরা আকাশকে এখানে কখনো ভাবতেও পারেনি। যাক, তাহলে আমার ক্লাসে মেধাবী ছাত্রছাত্রী আছে তা বোঝা গিয়েছে। এবার জিপিএ 4.80 উপরে যারা আছে তারা দাঁড়াও। স্যারের কথায় অদ্রি ও নদী দাঁড়ায়। তার সাথে 20 জনের মতো ছাত্রছাত্রীও দাঁড়ায়। অদ্রিকে দাঁড়াতে দেখে আকাশ মিটমিট করে হাসতে থাকে। আকাশের এমন হাসিতে অদ্রির যেন গা জ্বলার মতো অবস্থা। স্যার ওদের জন্যও কিছু কথা বলে, ওদের বসতে বলে। ওরা বসে যায়। এই বান্দর এখানে কি করে এলো? ও হ্যালো, ভদ্রভাবে কথা বলবেন। এখন তো কম মার্কস আর তার উপর বড় বড় কথা। প্লিজ আকাশ, এখন একটু চুপ কর। স্যার যাক, তারপর ক্যান্টিনে বসে কথা বলবো। ওই আমার কাছে ডলার নেই, তোদের সাথে যে ক্যান্টিনে বসে বসে আলাপ করব। আচ্ছা, আমি বিল দেবো। এখন একটু চুপ কর প্লিজ। আকাশ কোনো কথা বলেনি। স্যার ক্লাস শেষ করে চলে গেল। ক্লাস থেকে সবাই বের হতে থাকে। আকাশ, অদ্রি ও নদী ওরাও বের হয়ে যায়। ওরা ক্যান্টিনে গিয়ে বসে। বাড়ি আমি কেন ডাকতে যাব? আমার কি কোনো কাজ নেই আর? আবার শুরু করলি তো না? আমি কিছু বলিনি। আচ্ছা বাড়িতে যাব, কিছু বলার থাকলে বলো, নয়তো আমি গেলাম। আরে এসেছেন যেহেতু খেয়েই যায়, চিন্তা করবেন না, বিল আমি দেবো। তুই তো দিবি, ছোট লোকের কাছে কি আর ডলার থাকবে? দেখ, তোর বান্ধবী কিন্তু আমাকে অপমান করছে। অপমান করব না তো কি করব? পকেটে $1 নেই আর এসে এখানে ভর্তি হতে। আমার রেজাল্ট ভালো, তাই এখানে চান্স পেয়েছি। ভালো রেজাল্ট করে এখন কি অবস্থা? হ্যাঁ, একটুর জন্য আমিও মিস করে গেলাম, নয়তো বুঝিয়ে দিতাম আমি। সে আশায় দেখো। প্লিজ তোরা এভাবে ঝগড়া করিস না, খাবার এসে গেছে, এবার হক খাওয়া শুরু কর। আকাশ খাবার নিয়ে হাত দিয়ে খেতে থাকে। এতে করে অদ্রি কেমন ভাবে আকাশের দিকে তাকায়, যা আকাশ ভালো করে বুঝতে পারে। দেখছিস কাকে নিয়ে খেতে বসছিস? সামান্য ভদ্রতা বলতে কিছু জানে না, চামচ দিয়ে খায় কিভাবে তাই তো জানে না। আচ্ছা, এই চামচটা তুমি ছাড়াও কিন্তু আরো অনেক ব্যবহার করে, তাই তো? তা তো করবেই। তাহলে ভেবে দেখো, এই চামচ এতজনে ব্যবহার করে, এখন তুমি করেছো, আবার এরপর অন্য কেউ করবে। আর আমার এই হাত দিয়ে শুধু আমি খাবো, যা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাই এই হাতটাই আমার জন্য নিরাপদ। সত্যি তো, এই চামচ তো অনেকেই ব্যবহার করে, তাহলে এখন কি করব? কি আর করবে, চামচ ছাড়া খাওয়া শুরু করে দেও। নদী তুই চামচ দিয়ে খেলে খাবি, নয়তো তুই হাত দিয়ে খা। তোমাদের খেতে হবে না, আমি খাচ্ছি। আকাশ খাচ্ছে। কিছুক্ষণ পর অদ্রিও চামচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করে। এতে করে আকাশ ও নদী একটু অবাক হয়। অদ্রিকে খেতে দেখে নদীও চামচ রেখে খাওয়া শুরু করে। ওরা খাওয়া শেষ করে নদী বিল দেয়। এরপর ওরা 3 জনেই চলে যায়। এভাবে ওদের প্রতিদিন চলতে থাকে এমন কাজ। ওরা দুজনেই একজন আরেকজনকে একটু দেখতে পারে না। এভাবে 1 মাস কেটে যায়। ওদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ওই দিন ভার্সিটিতে আকাশ আসে, অন্যদিকে অদ্রি নদীকে নিয়ে চলে আসে। আচ্ছা আদ্রি, একটা কথা বলতো। কি কথা তাড়াতাড়ি বল, ক্লাসে যেতে হবে। আচ্ছা আকাশকে তোর কেমন লাগে? আমার কেমন লাগে তা জেনে তুই কি করবি? তোর ভালো লাগলে তুই ওর কাছে যা। আমি তোর কথা বলছি। দেখ, ছেলেটা এমনিতেই অনেক ভালো, তার উপর অনেক মেধাবী, তার উপর। ওই তুই চুপ করবি? তোকে না বলছি ওই ছেলের ব্যাপারে আমাকে কোনো কিছু বলবি না?
একে তো ছেলেটা গরিব, তার ওপর ওর জন্য আমি কখনো ফার্স্ট হতে পারিনি। তাই বলে দেখ, তোর যদি ভালো লাগে তাহলে তুই ওর সাথে কথা বল, আমার এমন ইচ্ছে নেই, বুঝতে পারলি? কথাগুলো বলে অদ্রি ক্লাসরুমের ভেতরে চলে যায়। ওখানে স্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে থাকে, আকাশ সেগুলো শুনতে থাকে। আকাশ ভার্সিটির মধ্যে ওই ডিপার্টমেন্টের অনেক মেধাবী ছিল, তাই ভার্সিটিতে সবাই ওকে খুব ভালোবাসতো, সাথে পছন্দও করতো। আকাশ, তুমি দাঁড়াও তো। স্যার, আমি তো কিছু করিনি আর নাই। আমি তোমাকে বোর্ডে আসার জন্য বলেছি। এই অধ্যায়ের চিত্রটা সবাইকে বুঝিয়ে দাও। স্যার, আমি কি করে পারবো আপনি থাকতে? আরে, আমি তো আছি। তাছাড়া আমার বিশ্বাস আছে তুমি পারবে। আকাশের উপর স্যারের এমন বিশ্বাস দেখে অজিত তেলে বেগুনে ফুলে ওঠে। তার সাথে ক্লাসের কিছু ছেলেরা আকাশকে দেখতে পেত না। এক কথায়, যারা আকাশের মতোই ভালো রেজাল্ট করেছে ওরা আকাশকে ঘৃণা করে। আকাশ অনেক সুন্দর করে ওদের বোঝাতে থাকে। সবটা বোঝানো শেষ হলে স্যার সহ সবাই হাতে তালি দেয়। আকাশ, তোমাকে তো একটা প্রশ্ন করতে ভুলে গিয়েছি। কি প্রশ্ন স্যার? তোমার জীবনের লক্ষ্য কি? স্যার, আমি পাইলট হতে চাই। যাক, অনেক ভালো। তুমি যেভাবে পড়াশোনা করছো এভাবে চলতে থাকলে তুমি অনেক ভালোভাবেই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। ধন্যবাদ স্যার। সব কিছু চলতে থাকে। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে চলে আসে। এদিকে অদ্রি নদীকে বলে, আচ্ছা, আকাশকে যদি পাইলট হওয়া থেকে আটকাই তাহলে কেমন হবে? আটকাবি কিভাবে আর কেন করবি? তুই তো জানিস আমিও পাইলট হতে চাই। যদিও পাইলট হতে চাই তাহলে তো আমি আবারও ওর পিছে পড়ে যাব। তা কিভাবে? তাহলে দেখ, কলেজ জীবন থেকেও আমাকে পেছনে ফেলে এসছে। যদিও আমার সাথে পাইলটে ট্রেনিং নেয় তাহলে ও আমার উপর থাকবে, তাহলে ওর তো সমস্যা হয়ে যাবে। তাই ওকে পাইলট থেকে আটকাতে হবে। আগেরবার স্যার ওকে বেশি শাস্তি দিতে পারেনি, কিন্তু এবার তা হবে না। দেখ, এখানেও তো একই অবস্থা দেখছিস না? এখানেও স্যার ওকে বিশ্বাস করতে শুরু করেছে, তাই এখানেও তোর খুব সাবধানে করতে হবে। ঠিক বলেছিস, ওকে স্যারের বেশি প্রিয় হতে দেয়া যাবে না। দেখ কি করবি, তবে তুই নিজের স্বার্থের জন্য ওর জীবনটা নষ্ট করে দিবি? কলেজে থাকতে আমি তেমন ফিট ছিলাম না, কিন্তু এখন আমার 20 বছর শেষ। এখন তো আমার ওই চুপ কর, কি বলছিস এগুলো? চল এখান থেকে বাড়ি যাই। চল যাই তাহলে। ওরা বাড়িতে চলে যায়। এইদিকে আকাশ ওর পড়াশোনা চালিয়ে যেতে থাকে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। এখন আকাশের পড়াশোনা শেষ করতে আর একটা বছর বাকি আছে। এই একটা বছরে অনেক কিছুই পরিবর্তন হয়। আকাশ এখন ভার্সিটিতে কম আসে, আর অদ্রি ও নদী প্রতিদিন আসে। গত 2 মাস ধরে আকাশ ভার্সিটিতে আসছে না, তাই অদ্রি কারণ জানার জন্য স্যারের কাছে যায়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? আকাশকে গত 2 মাস ধরে ভার্সিটিতে আসতে দেখিনি। আপনি কি কিছু জানেন? আমি তো জানি না, ও শুধু একটা কথা বলেছে। কি কথা বলেছে স্যার? ও আর কারোর সাথে যেন দেখা করার জন্য গিয়েছে। কার সাথে দেখা করতে পারে? আচ্ছা স্যার, আমি তাহলে আসি। এদিকে আকাশ ওর আগের কলেজে এসে ওর স্যারের সাথে দেখা করার জন্য, কেননা ওনার বাড়িতে অনুষ্ঠান, তাই উনি আকাশকে আসতে বলে। তাই ওখানে আকাশের আশা। স্যার, অনেক দিনে তো হলো, তার উপর আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আর 2টা দিন থাকো। তুমি এই ফাইনাল পরীক্ষা পাশ করেই পাইলট হওয়ার জন্য আবেদন করবে। স্যার, ওখানে আবেদন করার জন্য $20,000 লাগবে। চিন্তা করো না, আমি ডলার দিব। যদি শর্ট পড়ে তুমি যে দোকানে থাকো ওই দোকান থেকে কিছু নিতে পারবে না? পারবো স্যার। তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু তোমার লক্ষ্যের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে স্যার, তাই হবে। আকাশ ওখানে আরো কয়েকদিন থেকে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আকাশকে দেখে অদ্রিও কাছে আসে। কি রে, এতটা দিন কই ছিলি? কেন, আমাকে মিস করছো মনে হয়? রাখ তোর মিস করা। নদী, চল আমরা যাই ক্লাসের দিকে। ওরা দুজনে চলে যায়। এদিকে ভার্সিটি থেকে একটা শিক্ষা সফরের আয়োজন করা হয়, তাও পাইলট হওয়ার উদ্দেশ্য নিয়ে। সেজন্য ওই শিক্ষা সফরে মাত্র 30 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। দেখো, তোমরা 30 জন আগ্রহ দিয়েছ। এবার আমি তোমাদের সব কিছুই ডিটেলসে বলি। এই শিক্ষা সফরে তোমরা প্লেন সম্পর্কে অনেক ধারণা পাবে, যা তোমাদের সামনে কাজে লাগবে। তার সাথে প্লেনে ওঠার এবং কাছ থেকে সব কিছু দেখতে পারবে। স্যার, তাহলে তো আমাদের অনেক কাজ লাগবে।
স্যার তাহলে আমরা কবে যাব আর কত খরচ পড়বে? খরচের কথা শুনে অদ্রি হেসে দেয়। ফকিরের আবার শিক্ষা সফর, যেখানে খাওয়ার জন্য ডলার নেই সেখানে কিনা শিক্ষা সফর। অদ্রি, তুমি একদম চুপ করো। দেখো আকাশ, এই সফরে আমরা 7 দিন থাকবো, তাই আমাদের মিনিমাম $300 জমা করতে হবে। কিন্তু স্যার আমি কি করে? দেখো, আমি তোমার জন্য শুধু এইটুকু করতে পারবো, তুমি $150 জমা করতে পারলে হবে। এই কেমন আইন স্যার? আমরা ফুল পেমেন্ট করব আর ও অর্ধেক? দেখো আদ্রি, এটা আমি বুঝবো, তাই তোমাকে এই ব্যাপারে কথা বলতে হবে না। ঠিক আছে স্যার। আকাশ অনেক কিছু জোগাড় করে ওই $150 দিয়ে জমা করে দেয়। 3 দিন পর এদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়। এই ট্রিপে মোট 30 জন শিক্ষার্থী, তাদের মধ্যে 20 জন মেয়ে আর 10 জন ছেলে। স্যার ওদের জন্য রুম বুকিং দেয়। প্রতি রুমে 3 জন করে শিক্ষার্থী থাকবে। সবাই সবার রুমে চলে যায়। এদিকে এখন আকাশই বাকি আছে, কেননা সবাইকে রুমের চাবি দেওয়া হয়, শুধু আকাশ বাদে। স্যার সবাই তো রুমে চলে গেল, তাহলে আমি? চিন্তা করো না আকাশ, তুমি আমার সাথে আমার রুমেই থাকবে। আমি এই রুমে ভার্সিটির ফান্ড থেকে পেয়েছি, যার জন্য তোমার থেকে কম ডলার নিয়েছি। এতে করে তোমার 7 দিনের রুমের খরচ টাকা বেঁচে গেল। আকাশ খুশি হয়ে স্যারকে জড়িয়ে ধরে। সত্যি স্যার, আপনার তুলনা হয় না। আকাশ, আমিও চাই না তোমার মতো একটা ছেলে এমন একটা সুযোগ হাতছাড়া করুক। এই সফরে তুমি প্লেন সম্পর্কে 20% জানতে পারবে, যা তোমার সামনে অনেক কাজে লাগবে। সত্যি স্যার, এত কিছু জানতে পারবো? হ্যাঁ পারবে। এখন যেহেতু রাত হয়েছে, তাই সবার জন্য খাবার দেওয়া হবে। তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে স্যার। সকালবেলা আকাশ ছাদে বসে আছে, তখন অদ্রিও ছাদে আসে। ওখানে এসে অদ্রি আকাশকে শুনিয়ে শুনিয়ে বলে, এই ফকির, তোকে কে বলেছে এখানে আসতে? আমি তো আমার ইচ্ছেতে এসেছি। তোর ইচ্ছেতে? হাসালি। দেখ, এই সফরে আমি অনেক কিছু শিখতে পারবো, তাই কোনো মতে আমি হাতছাড়া করতে চাই না। তোকে আমি কোনো কিছু শিখতে দিব না, মনে রাখিস। কেন? আমি যেমন ডলার খরচ করে এসেছি, তুইও খরচ করে দিয়েছিস, তাহলে এখন? একদম চুপ। এত রকমের শখ থাকতে তুই পাইলট কেন হতে চাইলি? পাইলট হলে তোর সমস্যা কি? সবচেয়ে বেশি সমস্যা আমার, কারণ তুই আমার সাথে পড়ে সব সময় ক্ষতি করার চেষ্টা করেছিস, সব সময় আমার উপরে থাকছিস। তা তোমার ব্যাড লাক। তবে এইটুকু মনে রাখ, এই সফরের পর তোর কি অবস্থা হবে তা তুই কখনোই ভাবতে পারবি না। ও তাই নাকি? দেখো কিছু করতে পারো কিনা। অদ্রি ওখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। কেননা তা তো আপনারা দেখছেনই, ওই দিন ওদের এয়ারপোর্টের ভেতরে নিয়ে যাওয়া হয়, ওখানে বিভিন্ন রকমের প্লেন সারি করে রাখা হয়। তা তো আপনারা জানেনই। ওখানে স্যার ওদের প্লেন দেখাতে থাকে। ওখানে ওরা প্লেনের ভেতর বাইরে অনেক কিছুই চেয়ে চেয়ে দেখতে থাকে। ঠিক তখনই পাইলট ক্যাপ্টেন আসে। ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের এখানে স্বাগতম। তোমরা এখানে যে কাজে এসেছো আমি দোয়া করি তোমরা সে কাজে যেন সফল হতে পারো। এখানে তোমাদের প্ল্যান সম্পর্কে 20% ধারণা দেওয়া হবে, কিন্তু এই 20% তোমরা 7 দিনে কভার করতে পারবে কিনা তা আমি জানি না, কারণ প্লেনে সব কিছু বুঝতে 2-3 বছর সময় লেগে যায়। তাই 7 দিনে কতটুকু তোমরা শিখতে পারবে তা তোমাদের উপর নির্ভর করে। ক্যাপ্টেনের কথা শুনে ছাত্রছাত্রীরা অনেক অবাক হয়, কেননা 2-3 বছর লেগে যায় সব কিছু শিখতে, সেখানে 7 দিনে তো 5%ও শিখতে পারবে না ওরা। সমস্যা নেই ক্যাপ্টেন, আমি ওদের প্রফেসর। আপনি ওদের ক্লাস করাতে থাকেন, তার জন্য যা লাগে আমি দেখে নিব। কি যে বলেন না স্যার, এখানে খরচ বলতে শুধু গ্যাসের খরচ দিলেই হবে, বাকি কোনো কিছু লাগবে না। ধন্যবাদ স্যার। আপনার? ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এখন চলেন, ওদের প্লেনের ভিতর নিয়ে যাই। ওদের ভিতরে নিয়ে গিয়ে প্লেনের ভিতরে গিয়ে সব কিছু দেখাতে থাকে। এদিকে আকাশ সব কিছু নোট করে রাখে, বাকিরা শুধু দেখতেছে। ওই দিন ক্লাস শেষে ওরা চলে আসে। হোটেলে এসে অদ্রি ও নদী বসে বসে কথা বলতে থাকে। তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? আকাশ কিন্তু সব কিছু নোট করে নাই। তাতে কি হয়েছে? আরে এতে করে তো ওর সবকিছু মনে থাকবে, কারণ আমরা এখান থেকে চলে গেলে অনেক কিছু ভুলে যাব, কিন্তু ওই আকাশের নোট থাকার কারণে ওর সবকিছু মনে থাকবে। তা তো ঠিক বলেছিস, ওর তো একটা কিছু করতে হবে আমাদের। কিন্তু এখানে কোনো কিছু করা যাবে না। তুই একবার কলেজে কি করেছিলিস মনে নেই তো?
আচ্ছা তো কেন, কি হয়েছে? এখন যদি ওই একই পদ্ধতি অবলম্বন করতে চাস তাহলে তোরই ক্ষতি। এতে আমার কোনো ক্ষতি হবে? তুই তখন ছোট ছিলি, এখন বড় হয়েছিস। এখন যদি তুই ওর নামে এইসব কিছু ওঠাতে যাস, পরে যদি এইখান থেকে জোর করে তোদের বিয়ে দিয়ে দেয়, তখন কি করবি? কি বলছিস এগুলো তুই? ঠিকই বলছি। তাই এখন আমাদের এইগুলো করা যাবে না, কারণটা তুই তো জানিস। তাহলে এখন করব কি? এখন তুই চুপ থাক, সুযোগ দেখ, প্রতিশোধ নিতে হবে। ঠিক আছে। এইদিকে দিনের পর দিন যেতেই থাকে। আকাশের সব কিছু মোটামুটি চলতে থাকে। ওদের বিমানে ওঠানো হয়, বিমানে কখন কি করতে হবে তা সব কিছু ওদের দেখাতে থাকে। তার সাথে ওদের প্যারাশুট দেওয়া হয়, এতে করে যারা নিচে নামতে পারবে ওরা প্যারাশুটের মাধ্যমে নামার জন্য প্রস্তুত হয়। কি ব্যাপার, তোমরা যাবে না? আমার কোনো ইচ্ছে নেই তোর হাতে ছিপকে ছিপকে যাওয়ার। আচ্ছা নদী, তুই তো যেতে পারিস। নদী, তুই কিন্তু একদম যাবি না বলে দিলাম। ঠিক আছে, যাব না। তাহলে তোমরা থাকো, আমি যাচ্ছি। আকাশ বিমানের ভেতর থেকে লাফ দেয়। ওরা 10 জন লাফ দেয় বিমানের ভেতর থেকে। ওরা লাফ দেওয়ার পর ওদের একটা হাসি দেয়। কিরে, তুই হাঁটছিস কেন? তা তুই বুঝবি না, শুধু দেখতেই থাক কি হয় না হয়। তুই কি বলতে চাচ্ছিস? আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই শুধু চুপচাপ দেখতে থাক। আকাশ সহ বাকি 9 জন প্রায় 300 ফিট নিচে নামার পর ওরা প্যারাশুট খোলে। কিন্তু সবার প্যারাশুট খোলে, আকাশেরটাও খোলে। তবে সমস্যা হচ্ছে আকাশের প্যারাশুট ছিদ্র করা ছিল, তাই বাতাসে তাড়াতাড়ি নামছে। এদিকে বাকি সবাই আকাশকে বাঁচানোর জন্য আসছে না, কারণ ওরাও আকাশকে দেখতে পারে না। তাই আকাশ প্যারাশুট ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তাই অনেক সাবধানের সাথে প্যারাশুট নিয়ে চলে যায় সমুদ্রের কিনারায়, গিয়ে পড়ে পানিতে, যার জন্য আকাশের তেমন একটা ক্ষতি হয়নি। কারণ আকাশের এমন অবস্থা দেখে একদল উদ্ধার কর্মী আকাশকে ফলো করতে থাকে আকাশ কোথায় গিয়ে পড়ে তা জানার জন্য। ওরা যখন দেখতে পেল আকাশ সমুদ্রে গিয়ে পড়ে, ওরা সাথে সাথে একটা বোট নিয়ে আকাশকে ওখান থেকে উদ্ধার করে। কারণ আকাশের গায়ে যে প্যারাশুট ছাড়াও আলাদা পোশাক পরানো ছিল, যার জন্য সাঁতার কাটতে কষ্ট হবে তা নিয়ে উদ্ধার কর্মী আকাশকে উদ্ধার করে হোটেলে নিয়ে আসে। আকাশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এখন ঠিক আছে আমি। তুমি রেস্ট নাও আকাশ। তার মানে এটা তোর প্ল্যান ছিল ওকে মারার? আরে ওকে মারতে কেন চাইবো? আমি তো চেয়েছিলাম ও মাটিতে পড়ে যেন হাত পা ভেঙে যায়, যাতে করে ও আর পাইলট হতে না পারে। আদ্রি, তবুও তুই এই কাজটা ঠিক করলি না। কেন ঠিক করলাম না? দেখ, এতে করে ওর প্রাণটা চলে যেতে পারতো। এখন যায়নি তো তাহলে এখন সমস্যা কোথায়? পাইলটের নেশায় তোকে পাগল করে দিয়েছে। আমি সত্যি ভাবতেও পারিনি তুই এমনটা করবি। দেখ, এইসব আমি বুঝি না। আমি পাইলট হব আর ওকে আমার উপরে উঠতে দিব না, এই কথাটা তুই মনে রাখিস। আমি জানি না তুই কি করতে চাচ্ছিস, তবে তুই কাজগুলো ঠিক করিসনি। এদিকে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ শেষ হয়ে আসে। শেষ দিনে তোমরা অনেক ভালোভাবে কাজ শেষ করছো। আশা করি এই কয়েকদিনে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। জি স্যার, আপনি ঠিক বলেছেন। আপনি যতটুকু শিখেছেন আমি প্রায় সবই শিখতে পেরেছি। গুড বয়। আমি দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, আর সাথে অনেক তাড়াতাড়ি যেন পাইলট হতে পারো। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এত ভালো করে শেখানোর জন্য। তোমাদের শেখানো শেষ আশা করি। এখন তোমরা আসতে পারো। হ্যাঁ স্যার, দোয়া করবেন। সত্যি আকাশ, ওই দিন তোমার জন্য আমাদের যা চিন্তা হয়েছে তোমাকে বোঝানো যাবে না। চিন্তা করবেন না স্যার, আপনাদের দোয়া ভালোভাবে ফিরতে পেরেছি। তুমি কিন্তু প্যারাশুট ভালোই কন্ট্রোল করতে পারো। জি স্যার, অনেক আগে আমি শিখেছি। আচ্ছা, তাহলে তোমরা এবার যাও। ও ক্যাপ্টেন, আমি তাহলে ওদের দিয়ে যাচ্ছি। ওরা ওই দিন সফর শেষ করে সবাইকে ভার্সিটিতে নামিয়ে দেওয়া হলে ওরা বেরিয়ে যায়। তখন আকাশ ফলো করে অদ্রি ওর দিকে তাকিয়ে রেগে বের হয়ে যায়। কিন্তু অদ্রি কেন এইভাবে রেগে গেল তাই আকাশ বুঝতে পারলো না। আকাশ চলে আসে ওখান থেকে। এদিকে 2 দিন পর আকাশ ভার্সিটিতে আসে। তখন আসলে ওদের মধ্যে আবার দেখা হয়। তুমি কি ভেবেছ আমি কিছু জানতে পারবো না? কি জেনেছিস তুই? তুই এমন ভয় কেন পাচ্ছিস? কারণ তুই আমাকে ভয় দেখাচ্ছিস, সেজন্য পাচ্ছি। বাহ, তাহলে তুই আমাকে ভয় পাস? এই একদম ফায়দা উঠাবি না। উঠালে কি করবি? কলেজের ওই ঘটনার কথা মনে আছে কি? কোন ঘটনার কথা বলছিস?
ওই যে আমার সর্বনাশ করা নিয়ে। ওটা তো তুই। ওটা তো আমি, তুই নদী জানিস। অন্য কেউ তো আর জানে না যে আসল ঘটনাটা কি ছিল। তোকে কিন্তু এর জন্য পস্তাতে হবে। এবারও যদি এমন কিছু করে বসি তাহলে কি হবে তোর ভেবে দেখেছিস? তুই চাসটা কি? হ্যাঁ, তুই পাইলট ছাড়া যে কোনো কিছু হোক, আমার কোনো আপত্তি নেই, শুধু এই পাইলট না হলেই হয়। তুই কি ভুলে গেছিস কি বলছিস তুই? ভুলিনি আমি, আর তুইও মনে রাখ আমি ওই রকম ভাবে এবারও তোর ক্যারিয়ার বরবাদ করে দিব। তাই নাকি? দেখা যাক কে কাকে বিপদে ফেলে। তুই শুধু দেখতে থাক। আর 8 মাস বাকি আছে। এই 8 মাসে আমি তোকে এই ইউনিভার্সিটি থেকে বের করেই ছাড়বো, মনে রাখিস। ওরা যে যার মতো চলে যায়। এদিকে দিন যেতে থাকে, ওদের মধ্যে শত্রুতা বেরিয়ে চলছে। কোনো মতেই ওরা একজন আরেকজনকে দেখতেই পারে না। অন্যদিকে অদ্রি বাড়িতে গিয়ে ওর আব্বুকে বলে, আব্বু, আমার পথে একটা ছেলে কাটা হয়ে দাঁড়িয়েছে। কি করেছে ছেলেটা? আব্বু, ওই ছেলেটা আমার গায়ে হাত দিয়েছে, বাজেভাবে কথাও বলেছে। এই কথা শুনে অদ্রির আব্বু অনেক রেগে যায়, কেননা উনি এই সব কিছু সহ্য করতে পারে না। ওনার মেয়ে অসম্মান উনি কিছুতেই শুনতে চায় না। নাম কি ছেলেটার, আর কি করে? ওই ছেলেটা আমার সাথেই পড়ে, একই ক্লাসে। ওর নাম আকাশ। চিন্তা করিস না, এই ছেলেকে আমি উচিত শিক্ষা দেব। ঠিক আছে, আমি তাহলে রুমে যাই। অদ্রি রুমে চলে যায়। অন্যদিকে আকাশ দোকান থেকে ফিরছিল, তখন কিছু ছেলে ওর সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার? সাইডে তো অনেক জায়গা পড়ে আছে যাওয়ার জন্য, তা না করে আমার সামনে কেন দাঁড়িয়ে আছিস? ওই, তা কি তোকে বলতে হবে? তাছাড়া তুই এখন দাঁড়িয়ে থাক। তোর সাহস কি করে হয় আমাদের উপদেশ দেওয়ার? বাড়ি আমি কি করলাম? শুধু আপনাদের বলছি। কথাটা বলার আগেই রানা আকাশের মুখে একটা ঘুষি মারে। এতে আকাশের মুখ থেকে কিছুটা রক্ত বের হয়। ভালোভাবে বললেই তো পারতে, মারামারি করার কি আছে? এই, আবার ওর মুখে মুখে কথা বলছিস? এই, তোরা একটু বুঝিয়ে দে। ওদের কথায় আকাশ বুঝতে পারে এরা সামান্য এই কথা নিয়ে এতটা মারামারি করবে না। ওরা আকাশকে মারতে এগিয়ে আসে। আকাশ ওদের থেকে পালিয়ে কিছুটা দূরে চলে আসে, কিন্তু এরপর ওরা আকাশকে ধরে ফেলে। বুঝলাম না ভাই, সামান্য একটা কথা নিয়ে তো কিছু কেন করছেন? তোর আজকে এমন হাল করব যে সারা জীবন মনে রাখবি তুই। বলে ওরা আকাশকে মারতে থাকে। এদিকে আকাশ মার খেয়ে রাস্তায় পড়ে আছে। কেউ একজন আকাশকে রাস্তায় পেয়ে নিয়ে আসে হসপিটালে। ডক্টর আকাশের জ্ঞান ফিরিয়ে আনে। অনেক সময় যাওয়ার পর আকাশের জ্ঞান ফিরে সামনের দিকে তাকিয়ে দেখে একজন লোক বসে আছে। ওঠো না, তুমি যেভাবে আছো শুয়ে থাকো। আমাকে কি এখানে আপনি? হ্যাঁ, আমি এখানে নিয়ে এসেছি। তা তোমাকে দেখে মনে হয়েছিল কেউ তোমাকে মেরেছে। জি আঙ্কেল। এরপর আকাশ ওই লোকটাকে সব ঘটনা খুলে বলে। উনি সবটা বুঝতে পারার পর উনি বলে, দেখো, সামান্য এই বিষয় নিয়ে তোমাকে এইভাবে কেন মারবে? ওরা নিশ্চয়ই কোনো না কোনো কারণে এসেছে তোমাকে মারতে, তাই একটা কারণ দেখে মেরে গিয়েছে। আমার থেকে তাই মনে হচ্ছিল। এই নাও $20, তুমি তোমার বাসায় চলে যাও, আর হসপিটালের বিল আমি মিটিয়ে দিয়েছি। আঙ্কেল কি বলেছে আপনাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, মানুষ তো মানুষের জন্য। সত্যি আপনার মতো যদি সবাই হতো। আচ্ছা, আমি এখন যাই, রাত হলে আবার যেতে সমস্যা হবে। তোমাকে এখান থেকে সকালে যেতে দিবে। এখন হয়তো ঘুমের ইঞ্জেকশন দিব। আচ্ছা আঙ্কেল, সাবধানে যাবেন। কিছুক্ষণ পর ডক্টর এসে ইঞ্জেকশন দিয়ে যায়। পরের দিন সকালে আকাশ উঠে হসপিটাল থেকে বের হয়ে চলে আসে ভার্সিটিতে এসে আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকে। তখন ওকে দেখে অদ্রি হেসে ওঠে। দেখ নদী, কোথায় চুরি করতে গিয়ে ধোলাই খেয়ে এখন ইউনিভার্সিটিতে এসছে। সত্যি কি মারটাই না মেরেছে। ওদের দেখে যা কিছু বুঝলাম। দেখো তোমরা কিন্তু আমরা কি? দেখো আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, আমি। আকাশ চলে যায় ক্লাস করতে। এদিকে অদ্রি তো আশ্চর্য, কেননা এত মার খেয়েও আকাশ এখনো হেঁটে হেঁটে আসছে। তাই শুনে, কি রে, তুই তো বলেছিলি তোদের লোকেরা নাকি ওদের খুব মেরেছে, কিন্তু এখন দেখছি ও দিব্যি হেঁটে যাচ্ছে। সেটা তো আমি ভাবছি কি করে এমনটা হলো। আচ্ছা, যারা ওকে মারতে গিয়েছিল ওরা কোথায়? দাঁড়া, একটা কল দিয়ে দেখি। অদ্রি ওদের সাথে কলে কথা বলে। কথা শেষ করে জানতে পারে ওরা হসপিটালে
কেননা আকাশ নিজে তো মার খেয়েছে, সাথে ওদেরকেও মেরেছে। রাগে জিদের বসে অদ্রি মোবাইল ছুঁড়ে মারে। কি হয়েছে? তুই মোবাইল কেন ছুঁড়ে মারলি? ও ওদেরকে মেরে ওদেরকেও হসপিটাল পাঠিয়ে দিয়েছে। কি বলছিস? এখন তাহলে উপায় কি? আবারও পুরনো সেই বুদ্ধিটা খাটাতে হবে। আচ্ছা, কিন্তু এমনটা হবে কি করে? তা তুই আমার উপরে ছেড়ে দে। দুদিন পর আকাশও ভার্সিটিতে আসে, তবে আজকে অদ্রি শাড়ি পরে এসেছে, যার জন্য অদ্রিকে আজকে অনেক সুন্দর লাগছে। আকাশ তো তাকিয়ে আছে অদ্রির পেটের দিকে, যা অদ্রি বুঝতে পারে আসলে অদ্রিও ইচ্ছে যে পেট দেখিয়ে রেখেছে। অদ্রি আকাশের সামনে দিয়ে চলে আসে রুমের মধ্যে। কিছুক্ষণ পর আকাশও রুমে আসে, এসে দেখে আবার আগের মতোই পুরো রুম ফাঁকা। সবকিছু আগের মতো মনে হচ্ছে, তাই না? মানে তুই আজকে এই জন্য শাড়ি পরে এসেছিস? তা নয় তো কি। প্লিজ তুই আমার এত বড় সর্বনাশ করিস না। এখন আমি অভিনয় করব আর সবাই তোকে দোষী মানবে। আমার মতো একটা হট মেয়েকে রুমের মধ্যে একা পেয়ে বলতে কেমন যেন লাগছে। আর এই ঘটনার পর স্যার তোকে এমনিতেই বের করে দেবে। আকাশ পেছনে তাকিয়ে দেখে দরজা বন্ধ, তাই আকাশ অদ্রির কাছে দৌড়ে যায় আর ওকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আকাশের এমন আচরণে অদ্রি নিজেও ভয় পেয়ে যায়। এরপর আকাশ অদ্রির মুখ চেপে ধরে অদ্রির পেটে কিস করতে থাকে, যা অদ্রি কখনো ভাবতে পারেনি। অদ্রি চিৎকারও করতে পারছে না মুখে টেপ থাকার কারণে। এভাবে 5 মিনিট আকাশ ইচ্ছে করে অদ্রিকে অনেক আদর করে। কিছুক্ষণ পর নদী কিছু স্যার ও ছাত্রছাত্রীদের নিয়ে রুমে এসে দেখে অদ্রির শাড়ি দিয়ে ওর শরীর ঢেকে রেখেছে, আর আকাশ ওর পাশেই ছিল। সবাই ওদের এইভাবে দেখে অবাক হয়ে যায়। অদ্রিতেও কান্না করছে আর নদী তা দেখছে। কি অ্যাক্টিং করতে পারিস তুই অদ্রি, সত্যি তোকে অস্কার দেওয়া উচিত। অন্যদিকে সব শিক্ষক ছাত্রছাত্রী দাঁড়িয়ে তা দেখছে। নদী গিয়ে অদ্রিকে জড়িয়ে ধরে। স্যার ও আমাকে রুমে একা পেয়ে আমার। আদ্রি তুমি আর কেঁদো না, আমরা ওর ব্যবস্থা নিব। স্যার ওকে এই কলেজ থেকে বের করে দেবেন স্যার, যাতে অন্য কোনো মেয়েদিকে না। চিন্তা করো না আদ্রি, ওকে আমরা ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে তুলে দেব, যাতে করে আদ্রি কখনো এমনটা না করতে পারে। তাই তুমি এখন যাও সাবধানে। স্যার, আমি কি ওকে বাড়িতে দিয়ে আসবো? হ্যাঁ তাহলে ভালো হয়। আর আকাশ, তোমাকে এই ভার্সিটি থেকে বের করে দেব, তার সাথে সাথে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তাহলে তো আমার। আচ্ছা, ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? না স্যার, তা পারিনি। তার আগেই তো আপনারা এসে পড়েছেন। তোমাকে ভাবতে হবে না, ওর শাস্তি ও পাবে। নদী, তুমি ওকে নিয়ে বাসায় যাও, আর ব্যাপারটা কাউকে বলার প্রয়োজন নেই। অদ্রি ও নদী বেরিয়ে যায়। ওরা বেরিয়ে যাওয়ার পর ওই, আর অ্যাক্টিং করতে হবে না। এই আকাশ সত্যি সত্যি আজকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। কি বলছিস কি তুই? সত্যি। চিন্তা করিস না, ওকে তো ভার্সিটি থেকে বের করবে, সাথে পুলিশেও দিবে। অন্যদিকে আকাশকে ভার্সিটিতে একটা রুমে আটকে রাখা হয়, কেননা কিছুক্ষণ